দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও লড়াই মূলত আওয়ামী লীগ নেতাদের নিজেদের মধ্যে। প্রথম ধাপে ১৫০টি উপজেলা নির্বাচনে প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এছাড়া সংসদ সদস্যের আত্মীয় ও ঘনিষ্ঠজনরা প্রার্থী হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ। গাজীপুর, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধির তথ্যছবিতে নির্বাচনী মাঠের খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বগুড়ায় ৫ প্রার্থী সবাই এবং জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুরে ৯ জনের ৬ জনই আওয়ামী লীগ নেতা। অন্যান্য উপজেলাতেও প্রায় একই অবস্থা। গাজীপুর সদরে আনারস প্রতীকে রিনা পারভিন, কাপ পিরিচে মোহাম্মদ শফিকুল ইসলাম, দোয়াত কলমে মোহাম্মদ কফিল উদ্দিন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন আতিকুজ্জামান। বিএনপি নির্বাচন বর্জন করলেও ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সরব গাজীপুরে দলটির অন্যতম নেতা মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী। গত নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। বিগত ৫টি বছর আমাদের গাজীপুর উন্নয়নের প্রকল্প নিয়েও আমি অনেক কাজ করেছি। প্রায় ৪০ বছরের উপরে আমি দেশের মানুষের সেবা দিয়ে আসছি। গাজীপুর সদর উপজেলা এই ১,২৬,০০০ প্লাস ভোটারের আমি যেন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকে দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছি। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের পুত্র সাখাওয়াত হোসেন সজলের প্রার্থিতা নিয়ে নানা অভিযোগ অন্যদের। যেহেতু মা এমপি, এই এমপির প্রভাবকে খাটায় তারা ভোটে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহজাহান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদও লড়ছেন নির্বাচনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানালেন এই কর্মকর্তা। এখানে একদম শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার মাননীয় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি। সৈয়দ মাহমুদ, RTV। লিভার ট্রান্সপ্লান্টের জন্য অতি দ্রুত খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশি বিদেশি ডাক্তাররা। রাতে মেডিকেল বোর্ডের সভা শেষে কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে রাতে হাসপাতালেই রাখা হয়েছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, কিছু জরুরি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। উনি আসার পর ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, আর কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো হবে। সেজন্যই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য। পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করা হবে বলেও জানান তিনি। নতুন যে ক্রনিক লিভার ডিজিজের কারণে ওনার যে লিভার রিপ্লেসমেন্ট অথবা ট্রান্সপ্লান্টেশনের, এটার জন্য যে একটা মডার্ন, আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা, সেই সব সুযোগ যে সমস্ত দেশে আছে, বিশেষ করে জন হপকিন্সের মেডিকেল টিমও গত কয়েকদিন আগে তাদের সাথে আমাদের মেডিকেল বোর্ডের মিটিং হয়েছিল। সবশেষ গত 30শে মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। এদিকে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 11:30টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফেরেন। ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন তিনি।
অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সম্ভাবনায় আজ কমতে পারে তাপমাত্রা, জনজীবনে মিলবে কিছুটা স্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে এখনো দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র দাবদাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের কয়েক জেলায় তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এছাড়া মোটামুটি সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ অব্যাহত আছে। এতে চরম বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের 2-1 জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। এরপরেই তাপমাত্রা কমতে পারে। দর্শক, দাবদাহের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর সোনারগাঁ রোড থেকে সহকর্মী এআর বাদল আর চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান। বাদল, দাবদাহের রাজধানীতে জনজীবনে কি প্রভাব দেখছেন? আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন। আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তারপরে হয়তো কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে তীব্র রোদ রয়েছে এবং আলোক ঝলমলে একটি দিন। অন্যান্য যে তাপপ্রবাহের যে দিনগুলো যেরকম থাকে সেরকমই দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারাও আজকে সকাল থেকে এই রোদে পুড়ছেন। সকাল থেকে রোদে পড়ছেন এবং কাজে বেরিয়েছেন অনেক মানুষ, যারা এই তীব্র রোদ উপেক্ষা করে কাজ করছেন। তবে আকাশে কিছুটা মেঘের ঘনঘটা রয়েছে, সেটি আসলে এই গরমের তীব্রতাকে কমাতে পারেনি। আমরা যখন আসছিলাম অফিস থেকে এই সোনারগাঁ রোডের দিকে এবং এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ থাকলেও বিশেষ করে যে বাতাস বইছে সেটি গরম বাতাস। শরীরে এই গরম বাতাসের প্রভাব পড়ছে এবং গুমুট একটি ওয়েদার বিরাজ করছে, ভ্যাপসা একটা গরম, গা ঘেমে যাচ্ছে, এরকম একটা পরিবেশ এখনও রয়েছে। যেহেতু বৃষ্টি আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি আসলে 2-1 জায়গায় বৃষ্টি হবে, যে কারণে পুরো মে মাস জুড়েই উষ্ণতা থাকবে এরকমটি আমরা বুঝতে পারছি। সাময়িক হয়তো কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে যে ব্যাপক প্রভাব পড়েছে এটি হয়তো আরও দীর্ঘায়িত হবে। মানুষের যে গরমের কারণে ভোগান্তি, অনেকের গরমের কারণে মানুষ রোদ থেকে ঘর থেকে বের হতে পারছেন না রোদের কারণে, যে কারণে তাদের আয় কমে গেছে এবং ভোগান্তি বেড়েছে সেটি আমরা দেখছি। অনেকে শীতল হওয়ার জন্য রাস্তার পাশের এই শরবতগুলোকেই বেছে নিচ্ছেন তাদের একটু স্বস্তি নেয়ার জন্য। তো এরকম পরিবেশই চলছে, বিশেষ করে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, কুলি মজুর, যাদেরকে রোদে বের হতে হচ্ছে তারাই আসলে এই ভোগান্তির মধ্যে পড়ছেন। যেহেতু আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এখনও সেরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। কখন নাগাদ হবে সেটিও বলা যাচ্ছে না, হয়তো বিকেলের পরে সে ধরনের সুখবর আমরা পেতে পারি। এই মুহূর্তে চুয়াডাঙ্গায় জহির রয়েছে, জহিরের কাছে জানবো। জহির, চুয়াডাঙ্গার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ বাদল। আসলে রাজধানীতে যে অবস্থা আপনি জানাচ্ছিলেন, আসলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সবসময় চুয়াডাঙ্গাতে বিরাজ করছে। আমরা দেখেছি যে অতি তীব্র তাপদাহ কিন্তু একেবারেই কমছে না, অর্থাৎ তাপমাত্রার পারও কিন্তু 42-এর নিচে কিন্তু আসছে না। গতকালও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, আর এটিকে অতি তীব্র তাপদাহ বলছে। আর গত পরশু যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত 39 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আর বৃষ্টির কোনো সুখবর আপাতত চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাদের দিতে পারেনি। আগামী 5 তারিখ অর্থাৎ 5 মে পর বৃষ্টির একটা সম্ভাবনা আছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ। বিশেষ করে তারা কিন্তু কাজে বেরিয়েও কাজ করতে পারছেন না, কাজে বের হওয়ার পর কিন্তু তারা
ছায়ায় আশ্রয় নিয়েছেন, তারপরে আবারও কাজ করছেন, এইভাবে তারা চলছেন। আর সাথে কিন্তু তারা পানি রাখছেন। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। তারা কিন্তু বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু তারা পানি স্যালাইন বিতরণ করছে। আমরা দেখেছি জেলা পুলিশ কিন্তু গতকাল ছাতা বিতরণ করেছেন, স্যালাইন, পানি এবং শরবত পথচারীদের মধ্যেও এবং শ্রমিকদের মধ্যেও বিতরণ করেছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপদাহের সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। এদিকে তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল। রোদের খরতাপে অস্বস্তি বেড়েছে পাখিদেরও। তাপপ্রবাহ থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। হিটস্ট্রোক ঠেকাতে পরিবর্তন আনা হয়েছে খাবারেও। এদিকে প্রচণ্ড গরমে চিড়িয়াখানার দর্শনার্থী কমেছে প্রায় ৮০%। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। গরমের এই তীব্রতা থেকে রেহাই মিলছে না অবলা পশু পাখিরও। এই যেমন ঢাকা চিড়িয়াখানায় ২৫-৩০টি হরিণের জন্য এই বিশাল পরিসরের জায়গা থাকলেও কেবল একটু ছায়ার জন্য গুটিসুটি হয়ে বসে আছে একই জায়গায়। খাঁচার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না বাঘ আর বনের রাজা সিংহের। গরমে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যেই দিন পার হচ্ছে বাঘ সিংহের। গেল টানা কয়েক সপ্তাহ গরমে যেমন থমকে গেছে পশু পাখির কোলাহল, তেমনি কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। শিশুদের আবদার মেটাতে যারা আসছেন হতাশ হচ্ছেন তারাও। দেখছি শুধু চিত্রা হরিণ আর সব খাঁচার ভিতরে। হরিণ দেখতে পাচ্ছি, আমি বাঘ দেখতে পাচ্ছি না। শুধু ক্লান্ত হচ্ছি, তারপর পানি খেয়েছিলাম। এই পরিস্থিতিতে পশুদের জন্য বারবার গোসলের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে বিশেষ জলীয় খাবারের। পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি, কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি। পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। এদিকে কিছু খাঁচায় প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়া, জায়গা সংকুলান না হওয়ায় এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কবুতর, এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরেই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে। গরমের তীব্রতা কোনোভাবে ঠেকানো গেলেও ভাবনা কাটেনি কর্তৃপক্ষের। শঙ্কা আছে আবহাওয়ার বড় পরিবর্তনের কারণে পশু পাখির নানা রোগ বালাইয়ে আক্রান্ত হবারও। চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধির জন্য। শরীয়ত খান, RTV, ঢাকা। দিনে তীব্র দাবদাহ আর রাত হলেই নেমে আসে কনকনে ঠান্ডা। সকালে দেখা মেলে হালকা কুয়াশার। প্রকৃতির এমন ভিন্নতা দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। আবহাওয়ার এমন খেলায় প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। উত্তরের শীতল বাতাসে শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্য ছবিতে ইমরুল কাসের রিপোর্ট। দিনব্যাপী তীব্র তাপপ্রবাহ, রাত হলেই নেমে আসে শীতল অনুভূতি। সকালে দেখা মেলে হালকা থেকে ঘন কুয়াশা। এ চিত্র দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। সারাদিনের ৩৬ থেকে ৩৮ ডিগ্রির গরমের পর রাতের শীতল অনুভূতি। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়ার এই ঠান্ডা গরম খেলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি ও ডায়রিয়া সহ নানা রোগে। ভোরবেলা কুয়াশা, দুপুরবেলা গরম, আবার মধ্যরাতে আবার হালকা পাতলা আবহাওয়া ঠান্ডার কারণে এই অবস্থা। বমি আর অসহ্য মাথা ব্যথা, তারপর হসপিটালে আনছি। আবহাওয়ার তাপমাত্রার কারণে শরীর ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই কারণে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে বমি করতেছে। তাছাড়া ছোট ছোট বাচ্চাগুলো, বিশেষ করে 2 বছর 3 বছরের নিচের বাচ্চাগুলো ডায়রিয়া নিয়ে আসতেছে হাসপাতালে। এমন পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বৃদ্ধিতে কুয়াশার মতো মনে হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের সংস্পর্শে ওই ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো মানে যখন ক্যাপচার করে ওর উপরে পড়ে, তখন ওইটা দানা ভাসিয়ে বেড়ায়, ঝুলে থাকে আর কি একটা পজিশনে। তো ওটা কুয়াশার মতো লাগে, কিন্তু বাস্তবে ওটা কুয়াশা না। ইমরুল কায়েস, RTV।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আজ আদালতে তোলা হতে পারে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জালিয়াতির একটি মামলা দায়ের হয়েছে। মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। গতকাল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে তার বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। খবর শোনার পরপরই মিরপুরের আশ্রম থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাতে দেখা গেছে মিল্টনের স্ত্রী সহ আত্মীয় স্বজনকে। এ ব্যাপারে ডিবি জানায় সব ইসরায়েলে নির্বিচার হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর পুলিশের পাশাপাশি হামলা চালাচ্ছে ইসরায়েলপন্থীরা। এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় 300 শিক্ষার্থীকে। ইসরায়েলের বর্বরতার কারণে দেশটির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযোগ্য ও ধ্বংসাত্মক হামলার কারণে কয়েকদিন ধরেই উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সে বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর মার্কিন পুলিশের পাশাপাশি ইসরায়েলি পন্থীরা হামলা চালিয়েছে। বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের সেল ছড়ে তারা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস ক্যাম্পাস সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আঙিনা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় দেশটির পুলিশকে। এমন অবস্থায় আটক করা হয়েছে হাজারো শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় 300 বিক্ষোভকারীকে। ইসরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটির বিরুদ্ধে বিক্ষোভ যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে। রাকিব হাসান, RTV। গত 7 অক্টোবরের পর এই প্রথম গাজা উপত্যকার উত্তর সীমান্তের ইরেস ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ পথ দিয়ে 31টি ট্রাক ভর্তি সহায়তা সামগ্রী পাঠিয়েছে জর্ডান। এদিকে গাজায় গণহত্যা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানায়। অন্যদিকে হামাসের সঙ্গে বন্দি চুক্তির অংশ হিসেবে গাজায় যুদ্ধ বন্ধ করবে না বলে জানিয়েছে নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে গেল বুধবার এক বৈঠকে এ কথা জানান তিনি। চট্টগ্রাম থেকে আমাদের টি20-র খবর জানাচ্ছেন মাহফুজ। যে চট্টগ্রামে ধন্যবাদ। যে বিষয়টি হচ্ছে গিয়ে বারবার উচ্চারিত হচ্ছিল যে চট্টগ্রামের তাপমাত্রা তীব্র তাপদাহের যেই একটি প্রভাব, সেই প্রভাবটি এই সিরিজের মধ্যে এসে লাগবে কিনা সেটি একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি কিন্তু উবে গেছে, কারণ এই প্রশ্নটি এখন আর হচ্ছে না, কারণ আজকে সকাল থেকেই চট্টগ্রামে বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে। কিন্তু এখানের আবহাওয়া যেটি দেখাচ্ছে যে হচ্ছে গিয়ে রোদ এবং কিছুক্ষণ পরপর বৃষ্টির একটা লুকোচুরি খেলা চলছে। সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে এই চট্টগ্রামের সাগরিকায় কিছুক্ষণ পরেই বাংলাদেশ দল অনুশীলনে নামবে এবং দুপুরেই জিম্বাবুয়ে দল অনুশীলনে নামবে। এবং এই সিরিজটি নানান কারণে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ বলা যায়, যদিও আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমেরিকায় গিয়ে সেখানে একটি সিরিজ খেলার কথা রয়েছে। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি নানান কারণেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে গিয়ে বেশ কয়েকটি জায়গায়, সাধারণত 2 থেকে 3টি জায়গায় হচ্ছে গিয়ে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে বিশ্বকাপের স্কোয়াডে। সেই ক্ষেত্রে এই সিরিজটিকে নানানভাবে গুরুত্ব সহকারী হিসেবে দেখা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিমত্তার বিচারে 20টি টি20 খেলা হয়েছে, সেখানে 13টি ম্যাচে বাংলাদেশ জিতেছে। সেই জায়গায় হচ্ছে গিয়ে এই সিরিজটিকে গুরুত্ব
বহন করছে, সিরিজটি গুরুত্ব বহন করছে এই কারণেই যে বিশ্বকাপের আগে বাংলাদেশের অফিসিয়াল যে সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে সেটি হচ্ছে গিয়ে সর্বশেষ সিরিজ, তার উপর বেস করেই হচ্ছে গিয়ে বিশ্বকাপ দল ঘোষণা হবে। কিছুক্ষণ পরে অনুশীলন নামবে বাংলাদেশ দল, এরপর আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো অনুশীলন দেখে সেখানে আসলে আগামীকালকে যে প্রথম টি-20 সেই টি-20তে হচ্ছে গিয়ে একাদশটা কেমন হবে। এই ছিল চট্টগ্রামের সাগরিকা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।